তো দুপুর 12টা বাজলো, 12 ঘন্টা পরে আমার মেয়ের জন্মদিন 23শে ডিসেম্বর। এই পাঞ্জাবিটা আমার মেয়েরই দেওয়া। তো ভাবলাম যে এই দিনে একটু আমার ব্যক্তিগত কথা বলি। আমার বিয়ে নিয়েই আসলে কথা বলবো। সেটা হলো যে আমার ছোটবেলায় একটা স্বপ্ন ছিল যে পিয়েরে কিউরি হব আর বিয়ে করবো ম্যারি কিউরিকে। সেটার জন্য আমি মাস্টার্স পর্যন্ত অপেক্ষা করেছি। খুবই চেষ্টা করেছি কোনো ব্যাপার ইনভলভ না হওয়ার। ঠিক আসলে মাস্টার্স পড়া অবস্থায় আমার সম্পর্কটা হয়। কেন? কারণ হলো যে ম্যারি কিউরির মতোই মনে হয়েছে। সে ম্যারি কিউরির কাছাকাছি চলে গেছে, অনেক বড় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বহু কিছু মেলা কথা। কিন্তু কেন এটা মনে হলো? এটার পেছনে দুইটা কারণ আছে। একটা হলো যে নারী নির্যাতন দেখে আমার কাছে মনে হয়েছিল মেয়েদের শিক্ষা এটা সেটা দরকার, আর আমার একটা বিয়ে করা দরকার পাওয়ারফুল মেয়েকে, যাকে আমি ইচ্ছা করলেও নির্যাতন করতে পারবো না। আর পাশাপাশি ম্যারি কিউরি, তারপরে পিয়েরি কিউরি, এরা দুইজন কাজ ভাগাভাগি করে নিত, হাউস হোল্ড চোর্স। তার মানে হলো যে মশারি টাঙানো থেকে শুরু করে সবকিছুই ভাগাভাগি। তো এরকম একটা বিষয় আমার মাথায় খুব কাজ করতো যে আমি নোবেল পুরস্কার যদি পাই আমার স্ত্রীও পাবে, আমি যদি ভালো থাকি তাহলে আমার স্ত্রীও ভালো থাকবে। এ ধরনের কিছু চিন্তা ভাবনা ছিল। আর সন্তানের ব্যাপারে আমার কিছু বিষয় ছিল, যেমন ইংরেজি শিখতে খুব সময় লেগেছিল। তখন তো থ্রি ব্যান্ড রেডিও ছাড়া কোনো পথ খোলা ছিল না। তো এত সময় লেগে গেল যে মনে হলো যে এটা তো আমার সন্তান হলেও তো কষ্ট পাবে, আবার গোটা বাংলাদেশের ছেলে মেয়েরা খুব কষ্ট পাবে। সেজন্য এত বেশি সময় দিলাম আর খুব চেষ্টা করলাম যে এমন কিছু করা যেটা করলে এমনি ইংরেজি শিখে যাবে। তাহলে এমনি শিখে যাবে কিভাবে? আপনি আমেরিকা গেলেন, অস্ট্রেলিয়া গেলেন, যেটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যদি থাকা শুরু করেন তাহলে আপনার ইংরেজি হয়ে যাবে। কিন্তু সবাই তো আর এটা পারছে না, বেশিরভাগ মানুষই বাংলাদেশে থেকে যাবে। সেজন্য আমি অল্টারনেটিভ একটা বুদ্ধি করলাম। সে বুদ্ধিটা খুব সিম্পল। কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলো আমি দেখালে মজা পাবে, এমন মজা পাবে যে ওই ভিডিওগুলো দেখতেই সে মজা পাবে। আর এই ভিডিওগুলো দেখতে দেখতে 5 মাস 6 মাস হয়ে গেলে তার ইংরেজি হয়ে যাবে এমনি এমনি, মানে বিনা পরিশ্রমে বিনা চেষ্টা। কারণ হলো যে একটা শিশু যেমন বাবা মায়ের কথা শুনে, সে তো কষ্ট পায় না, খেয়াল করে শুনে, তার নিজের আগ্রহেই শুনে, তার বাংলাটা শিখে যায়। ঠিক একইভাবে এমন ভাবে ভিডিও করা আছে যে ভিডিওগুলো দেখে এমনি শিখে যাবে। আরো কিছু কাজ আছে, যদি এক্সট্রা কোনো ছেলে মেয়ে বেশি শিখতে চায়, তাড়াতাড়ি শিখতে চায় বা উচ্চারণ শিখতে চায় এই ধরনের, তাহলে 60 ঘন্টার আমার একটা লেসন আছে, যেখানে আহ, এটা শেখার পরে যদি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যায় তাহলে তার মাতৃভাষাটার উচ্চারণটা পারফেক্ট হবে, ইংরেজির উচ্চারণটা পারফেক্ট হবে। আর যদি 12 বছরের পরে যদি কেউ শিখতে চায়, সেক্ষেত্রে যেটা হবে, মানে 12 বছরের নিচে হলে বাংলাদেশে বসেই সে ব্রিটিশ উচ্চারণ শিখে যাবে বা আমেরিকান। আর 12 পার হয়ে গেলে সে যদি বিদেশ চলে যায় তাহলে আবার সে বিদেশিদের মতো উচ্চারণ শিখে যাবে। আর যদি কেউ আমার লেসনটা নিয়ে বাংলাদেশে থেকে থেকে 20 বছর পার হয়ে গেল, তখন যদি বিদেশে যায় তাহলে তার অনেকটা পারফেক্ট হবে। আসলে এরকম এমন কিছু আজগুবি আজগুবি জিনিস আমি পেয়ে যাই, খুব সহজেই শেখা যাবে। আমার মেয়ের ক্ষেত্রেও আমার কাছে বা সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। আরো অনেক কিছু আমি গবেষণা করেছি। তাহলে জিনিসটা হলো যে আমি ম্যারি কিউরিকে আর বিয়ে করতে পারলাম না। ম্যারি কিউরিকে বিয়ে করতে পারলাম না, সে একটা সম্পর্কের মধ্যে অনেক দুর্ঘটনা ঘটে, ভুল বোঝাবুঝি হয়, অনেক কিছু। তারপরে আমি দেখলাম যে আমার যে স্ত্রী, সে প্রচন্ড মেধাবী, আবার সৌন্দর্যের দিক দিয়ে বিরল বিরল সুন্দরী। পাশাপাশি দেখলাম যে ইংরেজি খুবই ভালো বলতে পারে, হিন্দি বাংলার মতোই বলতে পারে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী, নানান গান করে, রবীন্দ্র শিল্পী সংস্থায় গান করে, তারপরে বিটিভিতে নিউজ কি বলে কি বলে উপস্থাপনা, বিভিন্ন প্রতিষ্ঠানে উপস্থাপনা করে, তবে ইংলিশ স্টেট হলো বিটিভি।
আর নাচ গান থেকে শুরু করে যেগুলো আমার খুব পছন্দ ছিল, যে হয় ম্যারি কিউরির লাইনে হবে, যে নোবেল পুরস্কার পাবে, অথবা আবার স্ত্রীর মতো হবে, যে অনেক বড় সেলিব্রিটি হবে, অনেক গান করবে, এটা সেটা। যেমন নায়িকার অফার অনেকবার পেয়েছে, কিন্তু সে রাজি হয়নি। আমি বরং পছন্দ করতাম। আমার এক বন্ধু তো আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, ও পছন্দ করে না, না করুক, এইগুলোর মধ্যে অনেক ঝামেলাও আছে। আমার কাছে খুব বেশি মনে হয় যে অনেক বড় হোক কিছুটা, ওই যে বাদামালার গল্প আছে, বাদামালা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাদাম বেচতো, ওর স্ত্রী পড়তো, এই তুই যে বাদাম বেচছিস আর তোর স্ত্রী বিশ্ববিদ্যালয়ে পড়ছে, তাহলে তোকে ছেড়ে চলে যাবে। তখন সে বাদামালা বলেছে, আচ্ছা গেলে যাবে, সে বড় হোক, তাকে বড় দেখতে চায়। তো এটা আমার মধ্যেও কাজ করে, যে বড় হোক, সে নায়িকা হোক, দেশে বিদেশের নাম, আমার কোনো এই ব্যাপারে আপত্তি নাই। এটা যে আপনাকেও ফলো করতে হবে তা না, এটা আমার ব্যক্তিগত ভাবনা। আমি একটু পছন্দ করি যে বড় কেউ, যেমন ধরেন টেনিসের যে খেলোয়াড়, ছেলেদের তো ভালো লাগে, বিশেষ করে আমি পুরুষ হিসাবে নারীদের ব্যাপারে আমি জীবনে সব থেকে বেশি পছন্দ করি যে টেনিস যে মেয়েগুলো আছে, ওসাকা দেখতে ভালো না, এরকম আছে, কিন্তু দেখতে অনেকেই ভালো নাও হতে পারে, কিন্তু আমি খুব ক্রেজি হয়ে যাই। তার মানে হলো যে প্রতিভাবান মেয়েকে আমার খুব পছন্দ। পুরুষ প্রতিভাবান হলে তো খুবই পছন্দ, কারণ হলো রবীন্দ্রনাথ, নজরুল, সক্রেটিস, অ্যারিস্টটল, এরা তো আছে। কিন্তু পুরুষ নারীদের মধ্যে প্রতিভাবান আমার তখন দেখা ছিল না। ফলে ছোটবেলা থেকে আমার কাছে মনে হয়েছে যে নারী প্রতিভাবান নারী, সে চাকরি করলো, তার মতো চললো, আমি তার কাছ থেকে সুখ পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু সে বড় হোক, অনেক বড়। তা আমার স্ত্রী যদিও প্রতিভাবান, সব গুণে গুণান্বিত, কিন্তু সে আবার এইটা বিমুখ, আমার থেকে উল্টা। সে গান দেখছে, কিন্তু গান যে সে বেশি বেশি সিডি বের করবে, এটা সেটা, এই ব্যাপারটা তার মধ্যে কম। একটা ঘরোয়া পরিবেশে যখন বাচ্চাদেরকে সে ট্রেন আপ করে, বিভিন্ন নাচের ট্রেনিং করায়, এটা সেটা নানান কিছু করে, আহ, বিরল প্রতিভাবান। আমার বিশেষ করে মনে পড়ে যে হোটেল ঈশা খাতে আমি তো উপস্থাপনা করতাম নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে। তো হোটেল ঈশা খাতে ফ্রেশার ও বসেছিল, আমি বলল যে এই নাম, তার নামটা কখন আসবে এ ধরনের আর কি। তারপরে আমি অ্যানাউন্স করলাম যে ফ্রেশারদের পক্ষ থেকে সে এম.এ যে ফ্রেশার, সে বক্তব্য রাখলো। তো দেখলাম যে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ে ইতিহাস করা একটা বক্তব্য রাখলো। তারপরে যখন আমি টেলিভিশনে একটা ট্রেনিং করি, বিটিভির যে ট্রেনিং সেন্টার নিমকো, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশন, যেটা দারুসালাম কল্যাণপুরের কাছে, তো সেখানে আমি যখন 1 মাসের ট্রেনিং করলাম, এর আগে আমি টেলিভিশন প্রোগ্রাম প্রেজেন্টেশনের 21 দিনের ট্রেনিং করি, আর এটা ছিল 25 দিনের ট্রেনিং। তো এই ট্রেনিং শেষে আমার স্ত্রী আবার পরের ব্যাচে ও করলো। ও যদিও বিটিভির, কিন্তু আমি তো ওরকম কার্যক্রম না, আমি নর্দার্ন থেকে কম্পিটিশনে আমি 10 জনের একজন হই, আর বিটিভি থেকে 10 জন আসে। তো সেখানেও দেখলাম ফেয়ারওয়েলে যে বক্তব্যটা দিল, যেটা নিমপুর ইতিহাসে এরকম বক্তব্য হয়তো কেউ দিতে পারবে না। হিন্দি খুবই ভালো একেবারে, ও তো ওদের ভালো ব্যাপার আছে, একেবারে বাংলার মতো। আমি আসলে পার্সোনাল কথা বলতে যে একটু জড়তা হচ্ছে, আমি খুব ভয় পাচ্ছি কিনা কি বলে ফেলবো, আমার স্ত্রী পছন্দ করবে কিনা, আমার মেয়ে পছন্দ করবে কিনা। কিন্তু বড় সমস্যা হলো যে কারোতে সময় না। আমি অনেক লেখালেখি বা ভিডিও, আমার 15,000 ভিডিও পার হয়ে গেছে, আমার কিছু চেষ্টা আছে, আমি কিছু অবদান রাখার চেষ্টা করি, কিন্তু সমস্যাটা হলো যে কার সময় আছে। এখন তো যুগটা চেঞ্জ হয়ে গেছে। সক্রেটিস যদি তাকে খুন করা না হতো, যা তাকে মৃত্যুদণ্ড না দেওয়া হতো, তাহলে হয়তো ওই ব্যাপারটা আসতো না।
তো ওই সময়টা অনেক আগের, 2500 বছর আগের কানাঘুষা হতে হতে তাকে নিয়ে আমরা গবেষণা করি। প্লেটোকে নিয়ে আমরা গবেষণা করি, অ্যারিস্টটলকে নিয়ে গবেষণা করি। অ্যারিস্টটলের 400-র বেশি বই ছিল। এটা একটা বিষয়। কিন্তু এখনই যে 2025 সাল চলে যাচ্ছে, আজকে 22 তারিখ, তাহলে চলে যাচ্ছে যেমন 2026 আসছে। এত যে লক্ষ কোটি কোটি ভিডিও, লেখালেখি, কোটি কোটি বই, বইগুলো তো বাতিলই হয়ে গেছে, কে বই আর পড়বে? ফলে আমি যদি বিশেষ কিছু অবদানও রাখি, আমি যদি এমন হয়ে থাকি যে আমি অনেক বড় অবদান রাখলাম, আমি অনেক জ্ঞানী, বা আমি অনেক চর্চা করেছি, বা আমি অনেক ত্যাগ স্বীকার করেছি, জীবন বিসর্জন দিয়েছি, হতে পারে, যদি হয়ও, কে দেখে? ফলে আমি মারা গেলে আমাকে গবেষণা করার দরকার, আমি আছে মনে করি, দরকার আছে। আমি অনেক কিছু করেছি, আমার জীবনের সবকিছু বিসর্জন দিয়ে করেছি। কিন্তু বিষয়টা হলো যে দরকারটা কি? কোটি কোটি ভিডিও, এআই চলে আসছে, যা চাচ্ছেন সব পাচ্ছেন। একটা, যে কারণে আমি বারবার মনে করেছি যে আমার জীবনের সব গল্পগুলো আমি বলে দিই, গল্পগুলো সব বলে দিই, কারণ কে খুঁজবে? যে সচিব মাহবু আঙ্কেল, সে তো বলে তুমি এলোমেলো করে লিখে টেকে এটা সেটা, কে তোমার এই লেখা গুছাবে? খুবই স্বাভাবিক, কে গুছাবে? তবে এই সময়টা যদি সক্রেটিসের সময় হতো তাহলে কোনো দরকার হতো না, মানুষই গুছিয়ে নিত। কিন্তু এখন তো অনেক লেখক, অনেক পাঠকই নাই, অনেক ভিডিও, দর্শক আছে। তো সেই দর্শক তো লিমিটেড। কারণ হলো যে একটা ভিডিও নিয়ে যদি 1000 কোটি লোক দেখে, আমাদের কিছু করার নাই, কারণ এখানে আনলিমিটেড। একটা ভিডিওই 100 কোটি লোক দেখছে, আবার কোটি কোটি ভিডিও একজনও দেখছে না, হতে পারে। ফলে ওই সুযোগটা আর নাই। ফলে বারবারই মনে করি যে আমার পার্সোনাল কথাটা বলে রাখি, একজন দুইজন যেই দেখো, থাকলো, বা আমার মেয়ে বা কেউ যদি দেখতে চায় দেখি। আবার পার্সোনাল ভিডিও দু একটা আমি দিয়েওছি, সেগুলো আমার নিজেদের মধ্যে দু একজন দেখেছে, তারাও আবার অনেক প্রশ্ন করে, এটা বললাম কেন, ওটা বললাম কেন। জীবনের অংশ তো, রিলেশনশিপ থেকে শুরু করে এটা কিন্তু জীবনের অংশ, এটা হয়, বয়স হলে এটা সেটা হয়ে যায়। কিন্তু কথাগুলো যখন মিডিয়াতে মানুষ বলতে যায়, তখন কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল পায় না। তাহলে আমার একটু সামারিটা কি দাঁড়ালো, যে জন্মদিন আমার মেয়ের আগামীকালকে, এখন দুপুর 12:30 মতো বাজে। এই পাঞ্জাবিটা আমার মেয়ে একসময় আমাকে গিফট করে। এটার মজা হলো যেটার পকেট নাই। অদ্ভুত ব্যাপার, পকেট না থাকা পাঞ্জাবি পরে আমি অনেক খুঁজে পেয়েছি, কিন্তু আমি জীবনে প্রথম একটা পাঞ্জাবি যেটা পকেট নাই পরলাম, এবং সেটা আবার আমার মেয়ের দেওয়া। এ, আহ, জিনিসটাই হলো যে আমার মেয়ের জন্য আমি যেটা করতে চেয়েছি, শুধু আমার মেয়ের জন্য না, সকলের জন্যই, সেটা হলো আমি বলেছি যে ইংরেজি শিখতে অনেক কষ্ট হবে, কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে একটু সুবিধা হলো যে তাকে ইংরেজি শেখানো লাগেনি। তার যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা, ওর মা যেহেতু স্কুলেই পড়ায়, আগে ওর মা স্কলাস্টিকাতে ছিল, পরে মানারত ইন্টারন্যাশনালে আসে, এবং আমার মেয়েও ওখানে পড়ে। ফলে ইংরেজি শেখানোর এমন একটা দরকার হয়নি, এটা কালচারালি হয়ে গেছে। আমার মেয়ে টার্কিশ ল্যাঙ্গুয়েজ বুঝে, কারণ টার্কিশ সিনেমা দেখে বা নাটক দেখে শিখেছে। অনেকেই আছে কোরিয়ান ভাষা এটা সেটা সিনেমা দেখে দেখে শেখে। চলে এমন ভাবে একটা পদ্ধতি তৈরি করেছি, যে পদ্ধতি আমার মেয়ে বা যে কেউ ফলো করলে বিনা পরিশ্রমে, বিনা চেষ্টায় শিখে যাবে। কিন্তু সমস্যা হলো যে প্রকৃতি এটা হতে দেয় না। আমি যতজনকেই বলি, কেউ নেয় না। ইউআইটিএস মানে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস, সেখানে আমি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের ডাইরেক্টর ছিলাম, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো পাশাপাশি। সেখানে বিশাল আয়োজন, তারপরেও ছেলে মেয়েরা ওটা বুঝতে চায় না, ভাবে যে এত পড়েই শিখি না, আবার না পড়লে শিখবো কিভাবে?
সক্রেটিস তো না পড়েই সব শিখেছে, পৃথিবীর সব জ্ঞান নিয়ে ফেলেছে। কেন? কারণ হলো যে দর্শন জ্ঞান একটা পাওয়ারফুল, সেটা দিয়ে সবকিছু অর্জন করা যায়। এই গ্রামে এসে আমি যেটুকুন শিখেছি তার ৮০ ভাগ আমি এখানে এসে শিখেছি। এই ৬ বছর হলে আম্মা একেবারে অচল বেকায়দায় তো মারা গেল। তখন আমি দেখলাম যে আছি যখন তখন ডাক্তারি কাজটা বাড়িয়ে দিই, ভিডিওর কাজ বাড়িয়ে দিলাম, এটা সেটা। একটা পরিবেশ আছে এখানে, যেহেতু আমি নির্মল পরিবেশে গবেষণার সুযোগ পেয়েছি, তা আমি যা শিখেছি তার ২৫-২০ ভাগ আমি আগে জানতাম। ৬ বছর আগে ঢাকা থেকে আসার পরে আমি যা শিখলাম শিখেছি। আর বিষয়টা হলো যে কিছু পথ খোলা ছিল না। মায়ের সেবার কথা সবাই বলে, আমার খুব বিশ্রী লাগে, এর আগে ভিডিও দিয়েছি। সেগুলো ৯৫ বছর বয়স, দরজাকে মেরে দিবে, জানালাকে মেরে দিবে, খাবার কে রেঁধে দিবে, খাবার খাবে কিভাবে, পানি খেতে চাইলে পাবে কোথায়, শীতের দিনে লেপ গায়ে থেকে পড়ে গেলে কে তুলে দিবে, প্রস্রাব করলে কে ধুয়ে দিবে, পায়খানা করলে কে পরিষ্কার করে দিবে। হ্যাঁ, কিছু কাজ কাজের মানুষকে দিয়ে করা যায়, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যে অতিরিক্ত বয়স তো, আর খুব তো ওইভাবে সুখে শান্তিতে বেড়ে ওঠেনি। অনেক ছেলে মেয়ে অনেক কষ্টে, যে কারণে বয়স যত বেশি হোক তার থেকে অনেক বেশি শরীরটা নাজুক। ফলে দুইটা সমস্যা হয়। যেহেতু ব্রেনের সমস্যা ছিল, ডিমেনশিয়া, চিৎকার করতো, তাহলে ওইভাবে কোনো কাজের মানুষ থাকে না। তার চিৎকার চেঁচামেচি বিরক্তিকর ব্যাপার স্যাপার আছে, আবার খুচরা পায়খানার ব্যাপার আছে। আর বেশি বয়স তো হয়তো ভাত টাত দিয়ে দিল, ওগুলো তো আমি যেহেতু ডাক্তারি শিখছি ১০ বছর হলে, আমি বিশ্বের ১০টা সেরা ডাক্তারের সাথে কাজ করি, আমি হয়তো ব্যাপক শিখেছি, এটা নিজের কথা বলা উচিত না। তো সেটা আমার মায়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারলাম। কারণ হলো যে যেহেতু আমি সবকিছু ছেড়ে তার কাছে আছি হিসাবে কেউ জোর করতে পারতো না, সবাই চাইতো যে এইভাবে থাক ওইভাবে থাক। এখন আমি যেহেতু ডাক্তার হিসাবে পরিচর্যা যতটুকু, ফলে আমি ওটা মেনে নিই, মানে একটা কিনে নেওয়ার মতো, মানে আম্মাকে কিনে নেওয়ার মতো। আর জমি যেমন লিজ নেয় সেরকম। যেহেতু রাতে কেউ থাকবে না, আম্মার দরজাকে মেরে দিবে, জানলাকে আটকাই দিবে, রাতে লেপ গায়ে থেকে পড়ে যায় তখন কে দিবে? যেহেতু রাতে থাকার কোনো মানুষ নাই, বড় ভাই দীর্ঘদিন ছিল, তারপরেও আমি অনেক সময় বাইরে বা অনেক কারণে বড় ভাই আসতে চায়, এসছে অনেক চেষ্টা, কিন্তু আমি দেখলাম যে ৩৬৫ দিন তো আর আম্মার কাছে থাকতে পারবে না, আর বড় ভাইয়ের অনেক ক্ষতি হয়ে যাবে। ভাবি মারা গেছে, ২টা নাতি আছে, সে নাতনিদের স্কুল নিয়ে যায়, এ ধরনের অনেকগুলো জিনিস আছে। তারপরে সে ডাক্তার না, তার ভিন্ন ধারা, আমার ভিন্ন ধারা। আমার মেয়ে অনেকগুলো তার নাতিপুতি হয়ে গেছে, আবার এই বাড়িতে একা একা মহিলা খুব কঠিন। অনেকগুলো হিসাব নিকাশ করে দেখলাম যে এইটা একটা গল্পের সাথে তুলনা করা যায়, যে হাতি সেই খরা, পানি চারিদিকে শুকিয়ে গেছে, সবাই চলে যাচ্ছে যেদিকে পানি আছে, কিন্তু একটা বাচ্চা হাতি, হাতির বাচ্চা শুয়ে পড়েছে, কিছুতেই আর উঠছে না। তখন তার মা বা অন্যান্যরা অনেক চেষ্টা করলো, সুর দিয়ে ঠেলে ঠেলে নিতে চাইলো, কিন্তু আর পারলো না। তখন দেখলো যে মা হিসাবে তার সন্তানকে ফেলে চলে গেল, কিছু করার নাই, কারণ সন্তানকে বাঁচানো যাবে না, ওখানে থাকলে তার তো আরো সন্তান আছে, তাদেরকেও মরতে হবে, আবার নিজেকেও মরতে হবে, যেটা কোনো মিনিং নাই, যে কারণে হাতিটাকে রেখে চলে গেল। কিন্তু আমার ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ হলো যে ঢাকা থেকে চলে আসলে আমার আর্নিং কমে যাবে, আমি যে বিশ্ববিদ্যালয়ে কাজ করি সেটা হচ্ছে না, আমার মেয়েটা দূরে থাকছে, আমার স্ত্রী দূরে থাকছে, কিন্তু ওদের ফ্যামিলির যে স্ট্রাকচার, সেই ফ্যামিলি স্ট্রাকচারে আমার শাশুড়ি ওরা অনেকেই থাকে, ওদের জন্য আমাকে খুব যে দরকার তা না। পাশাপাশি
ওই যে হাতিকে যে ফেলে চলে গেল হাতির মা এবং দল চলে গেল, একই জিনিস এখানেও তাই। সেটা হলো যে ভাই বোন যতটুকুন পারবে সেটা হলো যে টুকটাক এসে খাইয়ে দিল, এটা সেটা করে অনেক ক্ষতি হবে, অনেক কষ্ট করবে, গোজা মেললে একটা চালিয়ে গেল। তবে বেশি দিন বাঁচার কথা না, কারণ হলো যে ওই বয়সে আপনি যে খাবারগুলো খাওয়াবেন, পায়খানা কষা হবে, তখন আপনি ওষুধ খাওয়াবেন, ওষুধ খাওয়ালে পায়খানাটা 2 দিন নরম থাকবে, তারপরে শরীরে অনেক জটিলতা হবে, প্রায় 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত মারা যাবে। এটা হতে পারতো যে আসলো খাওয়ালে একটু এটা সেটা হয়ে যেত। তো সেটা যেহেতু ওরা জানে না যে এটা করাটা মাকে মেরে ফেলার মতো, মানে আমার দৃষ্টিতে হলো আম্মাকে মেরে ফেলা। তারা ইচ্ছা করে মেরে ফেলতে চাচ্ছে না, কিন্তু তাদের যেহেতু ডাক্তারি জ্ঞান নাই, বা আমাদের দেশের যে ডাক্তারগুলো তাদেরও ওই জ্ঞানটা নাই। কারণ হলো যে 95 বছর বয়সী একজন মানুষ চলতে পারে না, কিন্তু পায়খানা এমনি বের হয়ে যায়, নরম অতিরিক্ত না আবার শক্ত না, একেবারে সুন্দরভাবে বের হয়ে যায়, প্রেশারও দেওয়া লাগে। ফলে বাংলাদেশের কোনো কি ডাক্তার আছে যে আপনার আপনার পায়খানা সুন্দরভাবে হওয়ায় দিবে? ওটা ওষুধ দিবে, ওষুধ দিলে হবে কি জটলা হয়ে যাবে, ওষুধে 2-4 দিন কাজ করবে, তারপরে কমপ্লিকেসি হবে, শেষ হয়ে যাবে। কারণ ডাক্তারকে তো পায়খানা নরম করার বুদ্ধি শেখানো হয়, ডাক্তারকে শেখানো হয়েছে এই ওষুধটা দিলে পায়খানা নরম হবে। কিন্তু নরম কয়দিন হবে? 2 দিন হবে, 5 দিন হবে, তারপর তো শরীর শেষ হয়ে যাবে। জিনিসটা হলো যে ঠিক আছে, আমি ঢাকায় থাকলাম, একটু আরামে ভাত খেলাম, মাছ মাংস খাইলাম, আমার ওয়াইফ বা এদের সাথে প্রোগ্রামে গেলাম, ভিডিও করলাম, একটু জীবনের শখ আহ্লাদ পূরণ করলাম, আমার মেয়েটার পাশে থাকলাম, আমার স্ত্রীর পাশে থাকলাম, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের পড়ালাম, ঠিক আছে। কিন্তু জিনিসটা হলো যে ওই হাতিকে যে ফেলে যাওয়া, এই হাতিকে ফেলে যাওয়ার একেবারে একই ঘটনা ঘটছে, হাতিকে ফেলে যাওয়া। কিন্তু ওখানে কিন্তু হাতিকে ফেলে যেতে হবে, কিছু করার নাই, হাতির বাচ্চাকে। কিন্তু এখানে কিন্তু সুযোগ আছে, যেটা হলো যে আমি যেহেতু ইন্টারনেটে কাজ করি, ফলে আমি যদি অনলাইনে টিচিং করি তাহলে বেশি শিখবে ছেলে মেয়েরা। ফলে একটা বিশ্ববিদ্যালয়ে আমি যদি পড়াই তাহলে কিন্তু বেশি শিখবে না, কারণ তারা তো পরীক্ষার জন্য আসে। মাঝে আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে 1.5 বছর কাজ করলাম, দুলা ভাই অনেক পার বলতে 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 শেষে গেলাম। তো ওখানেও দেখলাম যে ছেলে মেয়েদের পড়ানোটা খালি ইনকাম করা, ওটা ওইটা কোনো লাভ নাই, এটা পার্সোনাল, আমার একটা সম্মান বাড়লো, আমি কিছু টাকা পেলাম। কিন্তু ইন্টারনেটে করলে হবে কি, যে শিখতে চাই সেই আসবে, আমি এই ভিডিওটা দিব, এখানে যদি কোনো ছেলে মেয়ে আগ্রহ থাকে দেখবে, না থাকলে না থাকবে। আমি ইংরেজি শেখা, সাহিত্য, দর্শন, বিয়ে সংক্রান্ত, প্রেমের বিষয়, যা যা দরকারি জিনিস আছে, আমি জীবনে যা গবেষণা করে শিখেছি সেগুলো আমি দিয়ে রাখলাম, কেউ যদি শিখতে চাইতে শিখলো। আমি সাহিত্যের বই ভিডিও বানালাম, ফলে কেউ শিখলো, কিন্তু সাহিত্য ধর আমি পড়াতে যাচ্ছি, তখন তো সে আগ্রহী না। প্রথম থেকে তার ধান্দা হলো যে কি পরীক্ষায় আসবে, কিভাবে মুখস্থ করবো, কিভাবে করবো। তাহলে সুবিধা হলো যে আমি পাপ অন্তত কম হলো, যে আমার মায়ের রাতে থাকার কেউ নাই। হয়তো অন্যান্য জিনিসগুলো অনেক কষ্ট হতো, আমার বোনদের বা বড় ভাইয়ের অনেক ক্ষতি হতো, কিন্তু ক্ষতি হলেও তারা ফেরেস্তার মতো মানুষ, তারা আমার মায়ের পিছনে, তাদের মায়ের পিছনে তারা সময় দিত, খেতে দিত। কিন্তু ওটা একেবারে সামান্য 2টা কারণে, একটা হলো রাতে থাকতে পারছে না, আশেপাশে থাকতে পারছে না, আর আরেকটা হলো যে তারা তো এটা শিখেনি। এখন আপনার মায়ের বয়স 100 বছর, পায়খানা তো ঠিকভাবে হয় না, ওষুধ খাওয়ান তখন হয়, করতে করতে শেষ। আর যার 80 বছর বয়স, তার শরীরটা অনেক মজবুত থাকে, সহজেই হচ্ছে। ফলে একমাত্র আমি কি খাওয়াবো যে খাওয়ালে 100 বছরের নারী শুয়ে থেকেই স্বাভাবিকভাবে পায়খানা হবে। কেন? কারণ কি খাওয়াতে হয় সেগুলো আমি 8 বছর ধরে
10 ঘন্টা 20 ঘন্টা এরকম করে গবেষণা করে আমি শিখেছি। আহ, যেহেতু আমি দেখেছি 6 বছরে জ্বর সর্দি কখনো দেখিনি, তার মানে আমি যত বছর ছিলাম তার মধ্যে 1.5 বছর কুষ্টিয়াতে একটু এলোমেলো। কুষ্টিয়াতে আমি হয়তো 4 রাত থাকলাম, এখানে 3 রাত, এরকম ভাবে একটা গোঁজামিল দিয়ে চালানো। দেখলাম যে পায়খানা একেবারে শক্ত লোহার মতো হয়ে গেল, তখন আমি কুষ্টিয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ছুটির দরখাস্ত দিলাম যে আমি অনির্দিষ্টকালের ছুটি বলে আমি চলে আসলাম। কারণ হলো যে লোহার মতো শক্ত পায়খানা হয়ে গেছে, আমি যেহেতু প্রতিদিন থাকি না, 4 দিন থাকি না, 2 দিন 3 দিন থাকি, এরকম একটা সমস্যা হয়ে গেল। ব্রেন ট্রেন অনেক প্রবলেম হলো। শেষে দেখলাম যে এমন তো ক্ষতি না, আমি তো ইন্টারনেটের মাধ্যমেই শেখাচ্ছি। কেউ যদি আমার ভিডিও না দেখে, কেউ যদি আমার কাছে না শিখে, তাও তো ভিডিওগুলো 200-500 বছর থাকতে পারে। আমি মারা গেলেও হয়তো অনেক মানুষ এই ভিডিওগুলো দেখতে পারে, সেখানে শিখতে পারে, আমি ভাইরাল হতে পারি, শিখতে পারে। ফলে কোনোদিন যদি আমার ভিডিও মানুষ দেখে, তাহলে তারা শিখতে পারবে। কিন্তু আমি যে আমার স্বার্থের জন্য একটা বিশ্ববিদ্যালয়ে পড়াবো, যাতে আমার সম্মানটা বাড়ে, আমাকে সবাই চেনে, আমাকে দাম দেয়, কিন্তু আমি কিন্তু ছাত্রদের পড়াচ্ছি, কোনো কাজে লাগছে না, কারণ তারা শিখবে না। আবার আহ, আমার ছেলে মেয়ে মেয়ে বা আমার স্ত্রী খুশি হবে, মানুষজন খুশি হবে, আমার আত্মীয় স্বজন খুশি হবে। কিন্তু সেটা না করে আমার একটা অবস্থা, 5 দিন 7 দিন 10 দিনে প্রথম যেটা হবে, পায়খানা কষা হয়ে যাবে, তখন ওষুধ খাবে, ল্যাক্সেটিভ। ল্যাক্সেটিভ খাওয়ালে 2-5 দিন পরে মারা যাবে, সবাই কবর দিলাম। আর যদি বেঁচে থাকে, তাহলে বিভিন্ন কষ্ট জর্জরিত হয়ে পায়খানা হবে না, কষা কষি হাজার ধরনের সমস্যা হবে। ফলে আরেকটা সুবিধা হলো যে গ্রামটা আমার দেখা হয়নি। জন্ম গ্রামে, কিন্তু অর্ধেক অংশ রাজশাহীতে কেটেছে। মা যেহেতু তার বড় মেয়ের কাছে বেশি যেত, নানান কারণে গ্রামের ঐতিহ্য অনেক জিনিস আছে কিছুই জানতাম না, সেটা আমি শিখলাম। ওই যে বললাম যে এই শেখার মধ্যে আমি যা শিখেছি 80 ভাগ এখান থেকে শিখলাম, কারণ এখানে দর্শন চর্চার সুযোগ আছে বেশি। আবার আমি অনলাইনে যে ভিডিও করছি, প্রতিদিন 30টার মতো ভিডিও করছি, সেই 30টা 3টা জায়গায় 90টা জায়গায় আমি ভিডিও দিচ্ছি, 30টা ভিডিও তৈরি করছি, ভিডিও অনেক জমা আছে। আমি কি কেমন ডাক্তার হলাম আপনার বোঝার কথা, কারণ বিশ্বের 8টা 10টা ডাক্তারের সাথে 10 ঘন্টা ধরে আমি যদি তাদের সাথে গবেষণা করি, তাদের ভিডিও দেখি, কমেন্ট করি, এটা ওটা জানতে চাই, তাহলে ডাক্তারে আমি শিখতে পারলাম। এখন বলতে পারেন যে মেডিকেল ডিগ্রি না থাকলে ডাক্তার তো হওয়া যায় না। এটা ভুল কথা। রবীন্দ্রনাথ আসলে বড় সাহিত্যিক, কিন্তু উনি অনার্স মাস্টার্স ইংলিশ বা বাংলায় পড়েননি। আমি অনার্স মাস্টার্স ইংলিশে পড়েছি, আবার সেকেন্ড মাস্টার্সে পড়েছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এর উপরে। দীর্ঘদিন ধরে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই। তাহলে বিষয়টা দাঁড়ালো, আমি সাহিত্য কি রচনা করতে পারি? পারি না। কিন্তু রবীন্দ্রনাথ পারে। তো যে ডাক্তার, সে কি রোগী সারাতে পারে? পারে না। কেউ কেউ পারে, কিন্তু পড়াশোনা ডাক্তারি না করেও সে পারতে পারে। কিরকম? ওই যে আমার মা, আমি যেহেতু আমার দখলে ছিল, কাউকে আমি ইন্টারফেয়ার করতে দিইনি, ফলে আমি কি খাওয়ালাম, কিভাবে পরিচর্যা করলাম, সেটা আমি ডাক্তারি মতে করেছি। ফলে এই 6 বছরে কখনো জ্বর সর্দি হয়নি। কুষ্টিয়াতে আমি প্রলোভনে পড়ে মানুষের ঠেলাঠেলিতে, দোলা ভাইয়ের ঠেলাঠেলিতে আমি কুষ্টিয়ার যে অনেক ক্ষতি হয়ে গেল, বাড়িতে অনেক জিনিস হারিয়ে ফেললাম, অনেক সমস্যা হলো। ইন্ডিয়া কি বলে, কুষ্টিয়া যাওয়ার আগে আম্মা টয়লেটে যেতে পারতো, কিন্তু দেখলাম পরবর্তীতে আর মাথায় কুলালো না, নষ্ট হয়ে গেছে, হাঁটা চলা আরো খারাপ হয়ে গেছে। একটা সময়ে একেবারে আর কুলানো গেল না। তবে একটু শরীর যত দুর্বল হচ্ছে বয়সের কারণে, তত কিন্তু আমার বোনেরা আসে, এরা আসে, তারা আসে, তারা মায়ের জন্য ছটফটানি, তারা আসে, এটা খাওয়াতে চায়, ওটা খাওয়াতে চায়।
কিন্তু আমার ডাক্তারি মতে ওটা বিষাক্ত, খাওয়ানো যাবে না। এখন সে মনে করছে এই খাবারটা দিলে মায়ের জন্য ভালো হবে। আবার আমি বা আমার যে বিশ্বের সেরা 10 জন ডাক্তার তারা বলছেন এটা দিলে বিষ হবে। মানুষ তো ওরকমই হয়, বিছানায় পড়লে কয়দিন বা বাঁচে, আর কয়জন আপনি 95 বছরই পাবেন। তার মানে হলো যে আমরাই মেরে ফেলে, আল্লাহ আমাদের আমাদের উসিলায় আল্লাহ মেরে ফেলে তাই, কিন্তু আমাদের উসিলায়, কারণ আমি যে খাবারটা খাওয়াবো সেই খাবারটা বিষ, পায়খানা কষা হয়ে যাবে, বীভৎস। ঘুমের ওষুধ খাওয়াবো, বীভৎস মারা যাবে। গ্যাসের ওষুধ খাওয়াবো, শেষ হয়ে যাবে, নাড়ি ভুড়ি পুড়ে যাবে। তাহলে গ্যাসের ওষুধ, ঘুমের ওষুধ, তারপরে পায়খানা নরম করার ওষুধ, এটা দিলেই তো আপনি মেরে ফেলবেন। তার মানে আপনি যাদেরকে পরিচর্যা করছেন তাদেরকে আপনি মেরে ফেলছেন। তবে হ্যাঁ, কষ্ট করে এতদিন বেঁচে থাকার দরকার কি, সে মরে যাক, সেটাই ভালো। সেটা যে কারো ব্যক্তিগত ব্যাপার। তাহলে বাস্তবতা হচ্ছে যে আমরা মেরে ফেলছি। মেডিকেল সায়েন্স বা হিপোক্রেটিস যে 2500 বছর আগে যে সায়েন্সটা করে গেছে তার মতামতেও কিন্তু একই, ফুড ইজ দাই মেডিসিন, ইবা ওয়াচিং ইট। তাহলে খাবারই হচ্ছে আপনার ঔষধ, আর যা খাচ্ছেন সেটার উপরে আপনি কি, আপনি কেমন সেটা নির্ভর করছে। তাহলে কি দাঁড়াচ্ছে যে একটা ভয়াবহ ভুল বোঝাবুঝি আছে, এটা খুব স্বাভাবিক। তাহলে পায়খানা স্বাভাবিক হয়ে যাচ্ছে, জ্বর সর্দি কোনো কিছু হচ্ছে না, কিভাবে? তার মানে হলো কিছু নিয়ম কানুন আছে, যে নিয়ম কানুন গুলো আমি 10 ঘন্টা করে পৃথিবীর সেরা 10টা ডাক্তারের কাছে, ডাক্তারের ভিডিও দেখে নানান ভাবে আমি শিখেছি। এখন সেটা অন্যরা তো নিতে চাইবে না, আর স্বাভাবিক, কারণ মানুষের ধারণাই হলো যে মেডিকেল ডিগ্রি থাকলে ডাক্তার হয়। আসলে কিছুই হয় না। এটা পড়াশোনা পাশ করাটা একেবারেই বুদ্ধিহীন মানুষের পক্ষে সম্ভব, সে জ্ঞান লাগে না, এটা একটা ভুয়া পদ্ধতি। ইংরেজি সাহিত্য পড়ে ইংরেজি সাহিত্যের কিছুই বোঝে না, ইংরেজি সাহিত্য রচনা করতে পারে না। বাংলা সাহিত্য পড়ে বাংলা সাহিত্যের যে ভিতরে যে জটিল রহস্য আছে সেটা বুঝতে পারে না, প্রফেসরও পারে না। তার যে শিক্ষক তারাও লিমিটেশন আছে, কারণ রবীন্দ্রনাথের নলেজ আর আমার প্রফেসরের নলেজ দেখ, সে যেভাবে জটিল করে লিখেছে, যে গুরু রহস্য তুলে ধরেছে, সেটা তো আপনার প্রফেসর পারবেন। কেউ কেউ পারতে পারে যারা সারা জিন্দগি গবেষণা, যারা ধ্যান করে, যারা দর্শন চর্চা করে, তারা। বলে অনেক কথা বলে ফেললাম, একেবারে আননেসেসারি এই ভিডিওটা আপনার দেখা। তবে হ্যাঁ, কিছু কিছু সময় গুরুত্বপূর্ণ কথা আসতে পারে, সেজন্য এই ভিডিওটা আপনি না দেখে বরং শুধু সাউন্ডটা যদি শোনেন, সেটার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, তার মধ্যে ভিএলসি প্লেয়ার আছে, ভিএলসি প্লেয়ার দিয়ে কিন্তু শোনা যায়। আর এটাও আপনি যদি উইন্ডোজে দেখেন বা বিশেষ করে মোবাইলের যদি আপনি ডেস্কটপ ভার্সনে দেখেন, তাহলে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে কিন্তু আপনি আমাকে না দেখে কিন্তু শুনতে পারবেন। ওয়্যারলেসের হবে, পুলিশ ওয়্যারলেসে সারাদিন কথা শুনছে, হঠাৎ করে যখন দরকার হবে তখন তাকে ডেকে নেবে। তাহলে ওয়্যারলেসটা 24 ঘন্টা চালু রাখলে গা তো তাকে যখন দরকার হবে তখন পাওয়া যায়। সবসময় শব্দ হচ্ছে, শব্দ হচ্ছে, কথা বলছে, হাজার হাজার মানুষের সাথে কথা বলছে, ব্রেনের ক্ষতি, নানান ক্ষতি। কিন্তু ওই যে এমার্জেন্সি, ওই যে ঘন্টা পড়ার মতো, যে ফায়ার সার্ভিস আগুন ধরলে ঘন্টা পড়লে সেকেন্ডের মধ্যে যেতে হবে, নাহলে সব শেষ হয়ে যাবে, তাহলে ওয়্যারলেসটা অন করে রাখা। অনেক ভিডিও আছে যে আপনি হয়তো কণ্ঠটা শুনতে শুনতে হঠাৎ করে গুরুত্বপূর্ণ কথা চলে আসতে পারে। তো অনেক লম্বা হলো, আমি বলতে পারলাম না, কারণ হলো যে এগুলো তো নিজের কথা কেমন যেন হয়। তবে হ্যাঁ, আমি কারো সাক্ষাৎকারে গেলে হয়তো অনেক কথা বলতে পারি, কেউ যদি সাক্ষাৎকার নেয় সেক্ষেত্রে আমি আমার অনেক কথা বলতে পারি, এটা ঠিক।